দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের ১ বছর পূর্ণ হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পেছনে বা প্রেক্ষাপটে রাজনৈতিক একটা যুক্তি বা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষা থাকলেও এর চেয়েও বড় আকাঙ্ক্ষা কিন্তু ছিল অর্থনৈতিক মুক্তি, বিশেষ করে সমাজে যে বৈষম্য চলছে সেই বৈষম্য কমানো। ধনী দরিদ্রের বাইরেও আমরা জানি কর্মসংস্থানের একটা ইস্যু ছিল, বিনিয়োগের একটা বিষয় ছিল। সর্বোপরি কল্যাণমুখী একটা রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই পরিবর্তন এবং উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সেই আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ১ বছরে তারা সেই আকাঙ্ক্ষার কতটুকু পূরণ করতে পেরেছে আমরা সেই পর্যালোচনাগুলো শুনবো। আজকে অত্যন্ত সম্মানিত একজন অতিথি আছেন আমাদের সাথে, মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ১ বছর আপনি নিজেও পার করলেন, ৮ আগস্ট থেকে ৮ আগস্ট। এই ১ বছরে আপনার সাফল্য এবং ব্যর্থতা আপনার মাধ্যমে আপনার মূল্যায়নটা জানতে চাই শুরুতেই। ১ বছর পর যদি আমরা দেখি, আমরা সেপ্টেম্বর অক্টোবরে, এখন যদি আমরা পিছনে ফিরে তাকাই, অর্থনৈতিক সমস্যাগুলো অনেকাংশে আমরা অ্যাড্রেস করেছি, পুরোপুরি সমস্যার সমাধান হয়নি, কিন্তু মূল জিনিসগুলো প্রথমত সমষ্টিগত, যেটা ম্যাক্রো স্টেবিলিটি, ফরেন রিজার্ভ ভালো, ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্টেবল, টাকার বিপরীতে আমাদের ট্রেড যেটা রেমিটেন্স আসছে ভালো, এক্সপোর্টও কিন্তু গ্রোথ ভালো। অতএব সেই দিক দিয়ে আমরা বলে ব্যবসা বাণিজ্য যে খুব ইসে হচ্ছে তা না, তবে ডোমেস্টিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থবিরতা আসছে। একটা মূল কারণটা হলো ব্যাংকিং সেক্টরের প্রবলেম, আর দ্বিতীয়ত হলো মানুষের মনে একটু আনসার্টেনটি আছে। তবে সার্বিকভাবে আমি মনে করি যে একেবারে আমি অনেক সময় খাদের কিনারা থেকে আমরা চলে আসছি, ওই খাদের আর পড়ার সম্ভাবনা নেই। এখন অনেকটা স্বাভাবিক ইসেতে আমরা ইসেতে চলে আসছি। এমন কোনো বিষয় আছে কিনা স্যার? আমি ব্যর্থতা বলবো না, বাট ১ বছরে করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। মূল্যস্ফীতিটা আমরা খাদ্য মূল্যস্ফীতিটা কমে আসছে, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিন্তু তেমন কমেনি। এই যে যাতায়াত ভাড়া, বাড়ি ভাড়া, এনার্জি কস্ট, অন্য আনুষঙ্গিক হেলথ কস্ট, এগুলো কিন্তু কমেনি। কর্মসংস্থান আমি মনে করি যে খুব যে হয়েছে তা না, কারণ কর্মসংস্থানের সাথে আর্থিক কর্মকাণ্ড, বিশেষ করে প্রাইভেট সেক্টরে একটা গভীর যোগাযোগ আছে, সেইটাতে আমরা স্থবির কিছুটা। ১ বছর আগে যখন কিছু আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে মানুষ এই পরিবর্তনটা আনলো, তখন তারা যেমন ছিল, ১ বছর পরে এসে আপনাদের আমলে তারা আরেকটু ভালো থাকছে, এটা আপনি অনুভব করেন কিনা? নিশ্চয়ই। একটা হলো এখানে যেটা হলো অর্থনৈতিক দিক দিয়ে বঞ্চনাটা একেবারে নেই, লেভেল প্লেয়িং ফিল্ড অনেকটা চলে আসছে। আপনি আগে যেটা ছিল, কয়েকটা বড় ব্যবসা প্রতিষ্ঠান, তারা ব্যবসা দেখতো, ব্যাংকের মালিক ছিল, এমপি ছিল, এমন কিছু নাইবেন, এবং সমস্ত আপনার নেটওয়ার্ক, আপনার টিভি, সেগুলো সবগুলো নিউজ তারা কন্ট্রোল করো, মানে একচ্ছত্র কয়েকটা লোকে। কিন্তু সেখানে এখন নাই। সেখানে কিন্তু ভালো উদ্যমী লোক, ভালো ব্যবসায়ীরা কিন্তু অনেক ইসে পায় না। আপনি দেখবেন অনেক ব্যবসা বাণিজ্য কিন্তু নষ্ট হয়ে গেছে, যারা ঠিক রাজনীতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। অর্থাৎ এখন তারা কিছু স্বস্তিতে আসছে, চেষ্টা করছে ব্যবসাগুলো গুছিয়ে আনতে। আর প্লাস আপনি মূল্যস্ফীতি ধরুন, এইসব ব্যবসা বাণিজ্য, এবার রোজার সময় আপনি দেখেন, কোনো সময় রোজার সময় এত স্টেবল থাকে না। আমরা চেষ্টা করেছি। অর্থাৎ আপনি যদি একেবারে একদম সাধারণ লোকের সাথে কথা বলেন, তারাও কিন্তু বলে, অনেকে বলে আপনারা থাকেন কিছুদিন আর একটু দেখি, ওরা তো অপেক্ষা করছে হয়তো আর একটা ভালো কিছু ঘটবে। এখন আনসার্টেনিটি ভবিষ্যতে কারা আসে, আবার সে আগের যুগে ফিরে যাবো কিনা। আপনি দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে। প্রথমত স্যার, ভারতের সাথে একটা টানাপোড়েনই বলবো আমরা, কারণ তারা কিছু উদ্যোগ নিয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে, তার প্রেক্ষিতে আমরাও কিছু পাল্টা সিদ্ধান্ত নিয়েছি, ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্কে একটু টানাটানি তৈরি হয়েছে। এরপরে সাম্প্রতিক যেই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু, এগুলো আসলে আপনি কতটা সহজে বা স্বস্তির সাথে মোকাবেলা করতে পেরেছেন? এই টানাপোড়েনটা হচ্ছে, এটার সাথে আবার রাজনৈতিক সম্পর্ক এসে আছে। অর্থনৈতিক দিকটা আমি মনে করি ভারতের সাথে যেটা, সেটা একেবারে যে খুব বেশি অ্যাডভার্স এফেক্ট তা হয় নাই। কিন্তু তেমন ভারত থেকে আমরা চাল আনছি, ভারত থেকে আমরা ডাল আনছি, অন্য ওইগুলো কিন্তু আমরা, কারণ আমরা কম্পারেটিভ দেখছি ভারতের চাল সস্তা, অর্থাৎ ভারতও জানে। মাঝে মাঝে টানাপোড়েন হয়, কোনো বন্দর বন্ধ করে দিয়েছি কয়েকদিনের জন্য, আবার আসছে। অতএব বাণিজ্যটা যে একেবারে আমাদের থেমে গেছে তা না, তবে কিছুটা কমেছে ভলিউমটা। বাট ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা আপনারা করছেন? না, উন্নয়নের চেষ্টা আমাদের দিক থেকে কিন্তু সব পজিটিভ, আমরা কোনোদিন কিন্তু নেগেটিভ হিসেবে করিনি। বরং তাদের দিক থেকে, যেমন আমরা কোনোদিন না করে ইম্পোর্টের ব্যাপারে না করিনি, বরং তারা
বলছে যে এটা করব না, এটা দেবো না, পেঁয়াজ মাঝখানে বন্ধ করে দিল। আমরাও যে ভারত থেকে পেঁয়াজ আনাটা আমরা কিন্তু ঠিক একবার র্যাশনাল, একেবারে যুক্তিসঙ্গত ডিসিশন নিতে কোনোদিন না করি নেই যে ভারত থেকে আনবো না। আর ট্রাম্পের ওটা অপ্রত্যাশিতভাবে আসছে, এটা একটা পলিটিক্যাল ইস্যু ডিসিশন, যদিও সে সিকিউরিটি রিজন দিয়ে বলেছে। যাই হোক, এটা কিন্তু কিছুটা আমরা রিজলভ করেছি। স্যার, এখানে একটা আলোচনা আছে এনডিএ নিয়ে, নন ডিসক্লোজার এগ্রিমেন্টস। আমরা এমন কিছু করেছি কিনা যেটা সাধারণ মানুষ আশঙ্কা করতে পারে যে দেশ বিরোধী বা সাধারণ মানুষের পরিপন্থী কোনো সিদ্ধান্ত? এটা হয় কি, যখন আপনার ডিলিংটা যখন আমরা বায়োলেটারাল হয়, এটা মাল্টিলেটারাল হলে জানাজানি করে, ইসে করে কি স্ট্র্যাটেজি। বায়োলেটারাল হলে কেউ কাউকে জানায় না, কারণ এটা হয় কি, প্রতিপক্ষ বা আমাদের যারা আছে তারা তো অ্যাডভান্টেজ নেবে, যে এই জিনিস ছাড় দেবে, এই ট্যাক্স কমাবে, তখন অন্যরা ভাবে আমরা এখন রেডি থাকি, আমরা এর চেয়ে বেশি দেবো। অথবা এইটা একটা ব্যাপার আছে, সে আশঙ্কা থাকতে পারে। স্যার, আপনারা দায়িত্ব নিয়ে বেশ কয়েকটা সংস্কারের জন্য কিছু কমিশন গঠন করেছেন, তারা কিছু পরামর্শ দিয়েছে, কিন্তু একটা অভিযোগ আছে যে আপনারা তাদের দেওয়া পরামর্শ বা সুপারিশগুলো বাস্তবায়নে ঠিক ততটা আন্তরিকতা দিয়ে করছেন না। এটা কতটা সত্য স্যার? আমরা যে নেই তাদের সাথে তা ঠিক না, কিন্তু তারা হয়তো তাদের আসে যদি তাদের সব কিছু আমরা নেব, কিছু কিছু জিনিস ওখানে আছে একেবারে ওই ধরো কিছু কিছু তথ্য আছে, ডেট আছে, একেবারে হুবহু যে একবার সত্য সবগুলো না। আর ঢাকঢোল পিটে সবাইকে ডেকে এনে তো পলিসি করতে হবে না। আমাদের যেটা পলিসিগুলো যেটা করছি, তাদের যে কনসার্ন সেগুলো অ্যাড্রেস করছি। অর্থনীতিবিদ বা সমাজবিদ বাদেও তো সরকারের, ব্যাংকে, মিনিস্ট্রিতে বহু লোকজন আছে, বাংলাদেশ ব্যাংকে এক্সপার্ট আছে, তারা মনিটারি পলিসি করতে গিয়ে বাইরের থেকে বা এই অর্থনীতি থেকে আনতে হবে নাকি, তারাই তো এটাতে খুব দৃঢ় স্বরে কয়েকটা কথা বলেছিলেন যে যেই অর্থগুলো পাচার হয়েছে আমাদের 1 বছরের মধ্যে দৃশ্যমান একটা অঙ্ক দেশে ফেরত আনবেন। আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছর আপনি হয়তো এটা বোঝাতে চান আরও কিছুদিন সময় হয়তো লাগবে, কিন্তু তারপরে আপনি কতটা আশাবাদী এবং এইখানে অগ্রগতি উল্লেখ করার মতো কিছু হয়েছে কিনা? মানি লন্ডারিংটা শুধু কমপ্লেক্স, মানি যে যারা পাঠায় তারা বুদ্ধিমান লোক, লেয়ারিং করে ভালোভাবে পাঠায়। সেগুলো প্রথমত এখানে তাদেরকে আইডেন্টিফাই করা, তারপরে কোথায় কী অ্যাসেট আছে, কোথায় আবার কোন দেশে আছে, এটা কিন্তু প্রক্রিয়াটা মোটামুটি কিন্তু এখন কিছুটা আইডেন্টিফাই আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে 11টা কেস হাই, সেগুলো একদম আইডেন্টিফাই করা হয়েছে। টাকা ফেরত আনা তো একটু সময় লাগতে পারে, কিন্তু যে প্রসেসটা আছে আইডেন্টিফাই করা যায়, এখন কিন্তু একটা টাকাটা আসবে। ফুটপ্রিন্ট রেখে যেতে চান, যার মধ্যে বাজেট একটা গুরুত্বপূর্ণ দলিল আপনার এই ফুটপ্রিন্ট রাখার ক্ষেত্রে, সেটার মাধ্যমে আপনি কতটুকু রাখতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে স্যার, একই সাথে যে আমাদের বাজেটে যে রাজস্ব ব্যয়, সেইখানে তো আপনি খুব বেশি পরিবর্তন করতে পারেননি। তার উপরে আমরা যেটা শুনছি যে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে স্কেলের একটা প্রস্তুতি চলছে, তার মানে এখানে আপনার ব্যয় আরও বাড়বে। এটা তো রাজনৈতিক সরকারও নিতে পারতো, আপনার কেন নিতে হচ্ছে? ফুটপ্রিন্ট বলছে একটা কতগুলি সঙ্গে, যেমন এনবিআরকে 2 ভাগ করলাম, যে আপনার নীতি, এটা কিন্তু বহুদিনের 2008-09 চেষ্টা করেছিল, পারে নাই। ব্যাংকিং সেক্টর, যেমন ব্যাংক রেজলিউশন, খারাপ ব্যাংকগুলো রেজলিউশন কীভাবে এসে করা যায়। আর আরেকটা প্রমিস যে আমরা ডিপোজিট টাকা মার যাবে না, সেই জন্য আমাদের এত কষ্ট করা। তবে এইগুলি তো রাজনৈতিক সরকারও ডিনাই করতে পারবে না। অতএব ফুটপ্রিন্টটা মানে আমরা যেটা করছি আমাদের নিজস্ব সে বিবেচনায় কিছুটা এবং মানুষের ফেল্ট নিড। অতএব একবার যদি ওরা বলে না, এই জনগণ আবার রাস্তায় আসবে, তারা আবারই করবে যে ওনারা তো করেছেন এটা ভালোর জন্য করেছিলেন, আপনারা এটা নষ্ট করছেন, কারণ ও তো ফুটপ্রিন্ট একটা সব শেষ করে যাবে না। আরেকটা জিনিস আপনি দেখবেন যে বাজেটের ব্যাপারটা, বাজেট একেবারে 1 বছর বাজেট আমি একেবারে বিপ্লবী একটা বাজেট দিয়ে যাব, সেটা সুযোগ হয় না। রাজস্ব ঘাটতি আছে, অব্লিগেশন, এই যে আমরা $4 বিলিয়ন আমরা দিয়ে দিয়েছি ডেট, এটা তো সব আগেকার সরকারের, আমরা এগুলো অব্লিগেশনগুলো পালন করছি। পে স্কেলটা আপনারা না করলেও পারতেন কিনা? এটা রাজনৈতিক সরকার তো করতে পারতো, আপনারা বাড়তি রাজস্ব ব্যয়ের চাপ বাড়িয়ে দিচ্ছেন কিনা? না, এটা ইনএভিটেবল ছিল, কারণ আপনি 2015 সালে একটা পে স্কেল হয়েছে, এটা 2025, 10 বছর একটা পে স্কেল হবে না। কারণ আমরা সেটা আমি বলে আগেকার রাজনৈতিক সরকারই আমার মনে হয় এটা সে ভুল, কারণ প্রত্যেক বছর ইনফ্লেশন বাড়ছে, প্রত্যেক বছর অন্য জিনিসপত্রের দাম বাড়ছে, ফুড নন ফুড, তার লোকজন এক্সপেকটেশন বাড়ে, লোকজন জীবনযাত্রার মানটা একটু বাড়াতে চায়, ডেফিনেটলি লোকের তখন আপনার একটু জায়গা লাগে। সে তো করেন নাই 10 বছর। এখন আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি, এই অ্যালাউন্স বাড়াও, রেশন দাও, আমার ট্রান্সপোর্টটা, যে আমার টাইম স্কেল না, আমার টাইম স্কেল দাও, এটা এই জন্য করেছি সরাসরি সরকার আরও দেরি লাগবে। এইটা একটা ফুটপ্রিন্টের মতো আমরা চাপ দিয়ে দিই। রাজস্ব ব্যয়ের চাপ তো বাড়লো, হ্যাঁ বাড়বে, কিন্তু সাথে সাথে রাজস্ব আদায়টা আপনি দেখবেন আমাদের যে 7.5 ট্যাক্স জিডিপি রেশিও,
এটা নিতান্তই কম, এবং লোকজন যে ট্যাক্সের নামে টাকা পয়সা খরচ করে তাও না, কিন্তু টেবিলের নিচে দিয়ে অনেক টাকা দিয়ে দিতে হয় রাজস্ব কর্মকর্তাকে। অথবা ওটা যদি আমরা ওই যে কারাপশন যদি কমাতে পারি, এই ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু 12% 13% হতে তখন ব্যয় করাটা কঠিন হবে না। স্যার, আপনার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় যে মাথা ব্যথার কারণ ভর্তুকির চাপ। আমরা দেখেছি যে এলএনজি যে বছর থেকে আমরা আমদানি শুরু করেছি 2018 থেকে, এই 7 বছরে পেট্রোবাংলাকে 37,000 কোটি টাকা শুধু এলএনজির পেছনেই ভর্তুকি দিতে হয়েছে। বিদ্যুতে প্রতি বছরে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকির চাপ আপনি এক বছরে কমাতে পারেননি কেন? সুযোগ ছিল কিনা কমানোর? না, একেবারে যে খুব সুযোগ, কারণ হয় কি, ভর্তুকি চাপ কমাতে হলে আবার ইন্টারন্যাশনাল প্রাইসের উপর ডিপেন্ড করতে হয়, তাই না? আপনি অয়েলের প্রাইস এখন একটু কম, মাঝখানে তো বেড়ে গেছিলো, তখন অতএব আর এলএনজি বাড়ছে তো একেবারে কমেনি, অতএব এটার উপর ডিপেন্ড। আর আমাদের চাহিদা তো কমেনি। আর আমাদের প্রবলেম হলো আমরা তো নিজস্ব গ্যাস নাই, অথবা আমরা এলএনজি বাইরে থেকে তেল আনতে হবে। ওটা ডিপেন্ড করে আমরা যে কস্টে আনি তার চেয়ে কমে দেই, এর চেয়ে আরও যদি বাড়াতে, হ্যাঁ ক্যালিব্রেট করা বেটার, আস্তে আস্তে বাড়ালাম, কিন্তু আমাদের একটা সহনশক্তি আমাদের ইন্ডাস্ট্রিয়াল, বিশেষ করে এগ্রিকালচারের সেচের জন্য, ব্যবসার জন্য তো পারবে না। এইবার কিন্তু আস্তে আস্তে আমরা ভর্তুকি কিন্তু কমিয়ে দিচ্ছি, এই বাজেটে কিন্তু আগের চেয়ে আস্তে আস্তে আমরা এটা কমিয়ে নিয়ে আসি। স্যার, এই যে আমাদের বিদ্যুতের চুক্তিগুলো, বিশেষ করে আদানির সাথে আপনারা চুক্তি পর্যালোচনা করবেন, কয়েক দফা উদ্যোগের কথা আমরা দেখেছি যে অনেকগুলো ক্লজ আছে, সেটা কিন্তু ওই ক্লজটা ইসে করা, কাউন্টার করানো খুবই ইজি না, বলে বাদ দিয়ে দিলাম, সেটা সম্ভব না। অতএব এইটা রিভিউ করছে, এবং রিভিউ করার জন্য রিসেন্টলি যেটা হলো, হাইকোর্ট থেকে একটা আদেশ দিয়েছে, তোমরা ভালো লয়ার ইন্টারন্যাশনাল কনসালটেন্ট করো। আমরা কিন্তু এর জন্য ফান্ড, ইনফ্যাক্ট ইউএনডিপির জন্য ফান্ডও দিয়েছে, একটা বড় লিগ্যাল ফি। স্যার, আগের সরকারের আমরা একটা প্রবণতা দেখতাম যে কোনো ধরনের ভর্তুকি সমন্বয়ের ক্ষেত্রে তারা একটাই পথ খুঁজে নিত, দাম বাড়ানো। আপনারা তো স্যার এখানে যেই অ্যানোমালিসগুলো আছে সেগুলো কন্ট্রোল করে তারপরে এটাকে কমাতে চান। এই এক বছরে আপনি স্যার এই সংক্রান্ত কিছু করতে পেরেছেন কিনা? না, কিছুটা যে হয় তা না, আপনি দেখবেন যে হারে দাম বাড়াবার কথা সেটা আমরা বাড়াই নাই কিন্তু। আর সেকেন্ড হলো যে আপনার এই যে এখানে কিছুটা সিস্টেম লস কিছুটা কন্ট্রোল করে, আরইবি বলুন, ডেস্কো বলুন, এরা কিন্তু মোটামুটি কিছুটা এফিসিয়েন্সি বেড়েছে। এবং আমাদের ইউজটা যেটা এলএনজিটা বেশি ইউজ হয়, তো গ্যাসের বদলে আমরা এলএনজিটা দিই, একটা সেটা কিছুটা ইস্যু হয়েছে। স্যার, আমি এনবিআর ইস্যুতে আপনার একটু অবজারভেশন জানবো। আমরা জুন মাসে দেখলাম যে 19% আমাদের রেভিনিউ ড্রপ হয়েছে। একটা বড় কারণ হয়তো আন্দোলনের কারণে আমাদের রাজস্ব আদায় কম হয়েছে, যেটা আপনিও বারবার বলেছেন যে এটা ক্ষতি নিরূপণে একটা কমিটিও গঠন করা হয়েছে। এটা স্যার কীভাবে পোষাবেন? ক্ষতি তো একটা হয়েছে, এটা কি কাউকে শাস্তি দিয়ে বা কোনোভাবে এটাকে অ্যাডজাস্ট করা সম্ভব কিনা আপনাদের? না, ওই শাস্তি দিয়ে তো ওটা হলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসন, ওটা তো আর লস, রেভিনিউ যেটা লস, সেটা তো যেটা এখন চেষ্টা করতে আপনি দেখবেন, এখন কিন্তু যারা কর ফাঁকি দিয়ে, কয়েকদিন আগেই কিন্তু কর ফাঁকির অভিযোগে প্রায় 900 কোটি টাকা উঠানো হলো। অতএব এইগুলি করে কিন্তু আমরা ট্যাক্স পেয়ার ক্যান্ডিডেট হবো, অথবা লসটা যে একেবারে কিছুটা কমাবে। আর রিসেন্টলি আপনি ফিগার দেখেন এই পর্যন্ত, যে গতবারে যে এনবিআর যেটা হয়েছে সেটার চেয়ে কিন্তু কিছু বেশি হয়েছে টাকা, মানে লস 2%-এর মতো বেশি হয়েছে। এটা খারাপ কি? এর মধ্যে যদি 3 মাস ওরা কাজ করে, তার মধ্যে যদি 2%, এমনি ওরা না কাজ করতে প্রায় বহু টাকা আমাদের লস হয়েছে, মানে আমরা ওটা আর করতে পারিনি। হয়তো যাদের বকে আছে সেগুলো দেবে ওরা, ওদের হয়তো এনবিআর থেকেও যে কোনো এরিয়ার কোনো ফাইন টাইন না নিয়ে হয়তো ওটাতে আদায় করেছে। আমরা দেখলাম যে বিদেশি ঋণের দায় বাবদ এবার $4 বিলিয়ন রেকর্ড পরিশোধ করতে হচ্ছে আমাদের। এইটা তো স্যার ধারাবাহিকভাবেই বাড়বে। আমার ইকোনমির সেই স্ট্রেংথ তৈরি হচ্ছে কিনা? আগের মতো কিন্তু যে কোনো প্রজেক্ট নিচ্ছি বা বেশি অর্থে নিচ্ছি তা না, তবে এইটা একটা দিক। ফেল্ড নিড আমাদের যেগুলো দরকার ভৌত অবকাঠামোর সাথে সাথে অন্যান্য সেক্টরের জন্য, এটা কিন্তু আমরা দেখে শুনে নিচ্ছি। দ্বিতীয়ত হলো সাথে সাথে আমরা ক্যাপাসিটিটা, কারণ ঋণটা যদি ইউজ করা হয় তবে কিন্তু ক্যাপাসিটি বাড়ে। ঋণটা যদি মিসইউজ করেন, করাপশন করে চলে যায়, তো হবে না। সেটা এখন থেকে কিন্তু আমরা একটু সাবধান। অনেক ঋণ কিন্তু আমরা এখন কিছুটা, যেমন স্যার মিসইউজের চাপ আপনাদের ঘাড়ে এসে পড়ছে কিনা? আগের সরকারের মিসইউজ? না, এই আগের সরকারের মিসইউজের চাপ তো পড়েছি। সেটি তো আমরা আইটিএফসির টাকা দিলাম, ওই যে ইসলামী ব্যাংকের যে ফারের টাকা দেওয়া, আদানির টাকা দেওয়া হলো। তারপরে আপনার আরেকটা জানেন প্রাইভেট সেক্টরে আমরা শেভরনের টাকা দিলাম, মেট লাইফের টাকা দিলাম, তা অ্যাক্সেলারেটের টাকা দিলাম। এইগুলো তো অনেকগুলো প্রাইভেট বহু টাকা। এই যে বিনিয়োগ কর্মসংস্থানের ইস্যুতে আপনারাও বলেন বা ব্যবসায়ীরা বলেন যে রাজনৈতিক সরকার আসলে হয়তো এই যে অনাস্থা আছে বা একটা অস্বস্তি আছে সেটা কেটে যাবে।
তার মানে কি আপনাদের উপরে আস্থা নাই ব্যবসায়ীদের বা না, বিনিয়োগকারীদের? আস্থা আছে। আপনার আস্থা আছে বলে দেখুন সাধারণ মানুষ বলে আপনারা কিছুদিন থাকেন। আর ব্যবসায়ের ব্যাপারে যেটা হলো পলিসি, একটা কন্টিনিউটির ব্যাপার আছে। পলিসি আমাদের এতদিন হয়েছে কি এক সরকার আসে, পলিসি চেঞ্জ হয়, বা ইভেন মন্ত্রী এসে চেঞ্জ করে ফেলে। একজন মন্ত্রী এসে আরেকজনেরটা এসে করে না, সেটা আমাদের দেশে হয়। অতএব এখন লোকদের মধ্যে এই সরকার থাকলে ভালো। সেজন্য একটা দিক ওরা চাচ্ছে, কারণ কন্টিনিউ করে বুঝতে পারে আমরা কী করছি, দোষে গুণে ওরা ভাবে কী করছে, আরেকজন আসলে কী করে কে। অতএব এই জন্য একটু একটু আনসার্টেনটি ওদের মধ্যে থাকে যে আমি যে ইনভেস্ট করব, এখন যেই পলিসি ওরা নিচ্ছেন ওরা উল্টে যাবে কি না। একটা আমি মনে করি ওরা বলছে আরও খারাপ হতে পারে, এটাই বোধহয় একটা আনসার্টেনটি ওদের। ভালো হলে আর এত আনসার্টেনটি থাকতো না। ওরা ভাবে যে এরা একটা কি করছে কিছু, এদের করাপশন নাই, এরা কোনো ডিসক্রিপশনারি পাওয়ার ইউজ করে না, ইচ্ছা মতো টাকা ব্যয়ও করছে না। স্যার 5,30,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ। আপনার তো আরও বেশি কষ্ট লাগার কথা, কারণ আপনি নিজে ব্যাংক খাতের মানুষ। এইটা কি আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন আদৌ, বা কিভাবে আনতে পারবেন বলে মনে হয় স্যার? এত আমার সময় 28,000 কোটি টাকা ছিল, আমি যখন কম্পেয়ার 5 লাখ করি কোটি টাকার উপরে বেড়ে গেছে আপনার সময় থেকে এখন পর্যন্ত। মানে এত এটা হয়েছে এই তো করাপশান, তারপর লোকজনের ব্যাড প্র্যাকটিস এবং ইচ্ছা করে আছে। এটাকে কিছুটা তো এখন আদায় করার চেষ্টা করছে। এই জন্য ব্যাঙ্কগুলো কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটিটা বড় ব্যাঙ্কগুলো ইসে করছে চার্টার অ্যাকাউন্ট ফার্ম দিয়ে, এবং কোয়ালিটি যখন বুঝতে পারবে কোনটা কোনটা রিয়েলি স্পেশাল মেনশন, কোনটা ডাউটফুল, কোনটা একেবারে ব্যাড, তো সেটা পুরোটা রিকভার করা ডিফিকাল্ট হবে। অতএব যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট কিন্তু আছে, কীভাবে আমরা এটাকে কম্পেনসেট করব, রিক্যাপিটালাইজেশন করব, বা নতুন শেয়ার ইস্যু করে ওটাকে ক্যাপিটালটা বাড়াবো, নতুন লোক আসতে, আর ব্যাংক এতগুলো ব্যাংক না রেখে মার্চ করব। অতএব কিছুটা ওই ডিফল্ট ইস্যুটা, কিছুটা যে টাকাটা চলে গেছে সেটা কিন্তু সেটাকে কমিয়ে বা স্টপ করে, যে যদি ব্যাংকগুলো আবার নতুন করে কাজ শুরু হয় তো কিছুটা একটা ইম্প্যাক্টটা কমবে। তবে এতগুলো টাকা যেটা ইসে করা, এটা একটা ডিফিকাল্ট টাস্ক। স্যার 11টা ব্যাংক নিয়ে আপনাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত জুলাইয়ের মধ্যেই আসার কথা ছিল। সেটা কোনোটা হয়তো মার্জ হবে, কোনোটা হয়তো মানে টিকিয়েই রাখা যাবে না। ওই সিদ্ধান্তটা স্যার কোন পর্যায়ে আছে এখন পর্যন্ত? না, এটা আমি মনে করি চট করে এগুলো বলা ঠিক হয়। আমি এখন গভর্নর কী করবে, কারণ এটা হয় কি এটা ডোমিনো এফেক্ট হয়। মানে খারাপ ব্যাংকগুলো চলে যাবে, তখন তো লোকজনের ভালো ব্যাংকের প্রতি তখন একটু যে ওরা কী হয়। স্যার আমাদের এমপ্লয়মেন্ট এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার তো কিছু প্ল্যান আছেই, যে ব্যবসা বান্ধব একটা পরিবেশ, একই সাথে সুষম বন্টনের একটা বড় ঘাটতি আমাদের দেশে আছে। এই সব কিছু মিলিয়ে স্যার আপনি যতদিন এই সরকার ক্ষমতায় আছে বা আপনি যতদিন দায়িত্বে আছেন, সুনির্দিষ্টভাবে কি করতে চান এই খাতে? প্রথমত এমপ্লয়মেন্ট বাড়াবার জন্য আমার যেটা ইচ্ছে হলো যে যেখানে লেবার ইন্টেন্সিটি বা এমপ্লয়মেন্ট ইন্টেন্সিটি বেশি ওসব সেক্টর আমাদের স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে। বাংলাদেশ টিপিক্যাল একটা লার্জ ইন্ডাস্ট্রি আর সার্ভিস ওরিয়েন্টেড হয়ে গেছে। এটা ওটা সিঙ্গাপুর, হংকংয়ের মতো আমরা পারবো না, তো আমাদের ছোটো ইন্ডাস্ট্রি। অতএব আমাদের কিন্তু এমফিসিসে বাংলাদেশ ব্যাংকেও বলা হয়েছে ক্রেডিটটা যেন তাদের কাছে বেশি যায়। যদি আমরা রিফাইন্যান্সিং করতে, সেটা আমাদের বাজেটও এটা বেশি এমফেসিস দিয়েছে। সেকেন্ড, এডিবিতে আমরা বলেছি বড় বড় মেগা প্রজেক্ট না নিয়ে যদি লোকালি বেসড প্রজেক্ট নেই, যেটা লোকাল লেভেলের রাস্তাঘাট বানাবে এবং টেকনোলজি বড় বড় ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে 15-20-এর মতো করে ফেলবে, ওটা এনে লোকাল টেকনোলজি, বা লোকাল মানেই ভালো টেকনোলজি কিন্তু যেটা এমপ্লয়মেন্ট, ওটা করলে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশনটা হবে। এটা 2 নাম্বার। তৃতীয়ত আমরা অন্য সার্ভিস সেক্টরটা আমরা চেষ্টা করছি, হসপিটালিটি, অন্য সার্ভিসগুলোকে ইস্যু করতে। অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের একটা মেজর দিক, কিন্তু মানে বিশেষ করে যারা বিনিয়োগ করবেন ব্যবসায়ী, তাদেরকে আপনি আসলে কিভাবে নিশ্চিত করতে চান যে বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ আছে, আপনারা বিনিয়োগ করুন, বা কী নিশ্চয়তা দিতে চান? না, প্রথমত বাংলাদেশের ব্যবসায়ীদেরও জানে রেট অফ রিটার্ন ভেরি হাই, প্রফিটেবিলিটি। কিন্তু আমরা তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছি একটা, তাই না, 12-11টা রেগুলেটরি, ওটা আরও বাড়াবো। ওই সিঙ্গেল উইন্ডো মানে এক জায়গায় তুমি কাগজপত্র জমা দেবে, এক জায়গায় ইনফরমেশন পাবে, এইগুলো। তারপর যে লাইসেন্সের ব্যাপারে এখন বছর আগে করাতে, এবার বাজেট আমি হচ্ছে 2 বা 3 বছরের মধ্যে বাকিটা অটোমেটিক হবে, অডিট রিপোর্টও লাগবে না। তো এইগুলো সিম্পলিফাই করেছি। তার মানে বিজনেস ক্লাইমেটটা, বিজনেসের আবহাওয়াটা, এটাকে আমরা ইমপ্রুভ করছি এবং মোটামুটি কিন্তু হয়েছে। একটু এখন ইস্যু আছে, তারা একটু দেখছে আসলে একটা পলিটিক্যাল রাজনৈতিক দিকটা একটু বেশি তাদেরকে চিন্তায় ফেলছে। স্যার আমরা সেই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে বেশ লম্বা একটু সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আপনার মাধ্যমে শ্রোতাদেরকে।
দর্শকের সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইনসাইড। ভালো থাকবেন সবাই।